আসসালামু আলাইকুম সবাইকে। দিস ইজ নাফিস আহমেদ মৃধা। আচ্ছা, আপনার কি কখনো এরকম হয় যে সারাদিন অনেক বেশি কাজ আছে, বাট আপনার সারাদিন খুব বেশি লেথার্জিক লাগতেছে, বা আপনার কাছে মনে হচ্ছে যে আপনি খুব টায়ার্ড, আপনার ঘুম অনেক বেশি আসতেছে, কিন্তু আপনি যদি আবার সব কিছু বন্ধ করে ঘুমাইতে যান, হয় ঘুম আসে না, অথবা যদি কোনো কারণে ঘুমায় পড়েন, সেই ঘুমটা আসলে কাটতে সকালে ঘুমাইলে সন্ধ্যা হয়ে যায়। এই প্রবলেমটা কি আপনার হয়? এই প্রবলেমটা আমারও হয়েছিল, অ্যান্ড বিগত প্রায় 1 বছর ধরে একটা সুন্নাহ প্র্যাকটিসের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমি এই জিনিসটা কিন্তু খুব সুন্দর মতোই রিকভার করতে পারছি। যারা এতক্ষণ পর্যন্ত দেখে আসছেন তারা অলরেডি বুঝে গেছেন যে আমরা আজকে যেটা নিয়ে কথাবার্তা বলবো সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং বিভিন্ন সাহাবীগণের একটা সুন্নাহ, যেটাকে এখন পর্যন্ত দুনিয়াতে অনেক গণ্যমান্য মানুষই মেনে থাকেন। সেটা হচ্ছে পাওয়ার ন্যাপ। তো পাওয়ার ন্যাপ মানে হচ্ছে একটা ঘুমের মধ্যে একটা ছোট্ট একটা অংশ আর কি, যে জিনিসটা নিলে আমাদের শরীরে পাওয়ার কিংবা এনার্জি ফিরে আসে। এই কারণে এটাকে বলা হয় পাওয়ার ন্যাপ। তো পাওয়ার ন্যাপ যখনই আসে, এখানে এটার সাথে আনুষঙ্গিক বেশ কিছু প্রশ্ন চলে আসে। পাওয়ার ন্যাপ কখন নিব, পাওয়ার ন্যাপ কিভাবে নিব। আচ্ছা, আমি যদি 10 মিনিটের জন্য প্ল্যান করি, 10 মিনিটে তো আমার ঘুমই আসে না। আবার যদি ঘুমায় যায়, সেই ঘুম ভাঙতে কিন্তু ভাই আমার কয়েক ঘন্টা চলে যায়। তাহলে একটা প্রপার পাওয়ার ন্যাপ সেশন কিভাবে আমরা ডিজাইন করতে পারি, এবং এইটার সাথে আমাদের স্লিপ সাইকেল, অর্থাৎ আমি সকালে ঘুমাই না রাতে ঘুমাই, এই জিনিসটার কানেকশনটা কোথায়, এটা নিয়ে আমি কথাবার্তা বলবো। তবে এই যে বললাম 1 বছর আগে থেকে, মানে 1 বছর ধরে আমি জিনিসটা প্র্যাকটিস করতেছি। এটা কেন করতেছি? আসলে এই জিনিসটা যে সুন্নাত, এটা যারা আমরা মোটামুটি আমাদের স্ক্রিপচার পড়ি, আমরা এটা মোটামুটি সবাই জানি যে এটা একটা সুন্নাহ, কাজের মাঝখানে ছোট্ট ছোট্ট পাওয়ার ন্যাপ নেওয়া। বাট এটার একটা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন আমি তখন থেকে শুরু করছি যখন আমার সামনে আমারই একজন সিনিয়র ভাই ফাহিম আব্দুল্লাহ ভাইয়ের একটা কন্টেন্ট আসে, এবং ভাইয়ের ওই কন্টেন্টের ভিতরে পাওয়ার ন্যাপের যে বেসিক ব্যাপারগুলো, 4টে স্টেপে পাওয়ার ন্যাপ নিতে হয়, কখন কিভাবে নিতে হয়, সব কিছুই থাকে। এবং উনি জিনিসটা এত সুন্দর করে গুছায় বলছিলেন যেটা আমি অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করতে পারছিলাম। সো দিস ভিডিও ইজ গোনা বি অ্যাবাউট আমি নিজে কিভাবে পাওয়ার ন্যাপটাকে আমার লাইফে বিগত 1 বছরে অ্যাপ্লাই করছি। আমি এই মুহূর্তে একজন ফুল টাইম স্টুডেন্ট বুয়েটের, এবং আমার নিজস্ব একটা প্রফেশনাল লাইফ আছে, তার সাথে পার্সোনাল লাইফ, এই সব কিছু মিলাইছিলে আমি কিভাবে আমার এই পাওয়ার ন্যাপটা অ্যাপ্লাই করে সারাদিন আমার যতটুকু ঘুম দরকার ততটুকু আমি উঠায় নিয়ে আসতেছি, এবং সারাদিন আলহামদুলিল্লাহ বেশ এনার্জেটিক থাকতেছি। এটার কমপ্লিট একটা রিয়েলিস্টিক ভার্সন এই ভিডিওটাতে আমরা দেওয়ার চেষ্টা করবো। অ্যান্ড ইন্ট্রোটা একটু বড় হয়ে যাচ্ছে আমি জানি, বাট এই কথাটা একটু জানায় রাখা দরকার। আমরা পাওয়ার ন্যাপের যে 4টে স্টেপ জানি, সেটা কিন্তু অনেকটাই বুকিশ, অর্থাৎ এই জ্ঞানটা অনেকটা বইয়ের জ্ঞান। তো এই যে ভাইয়ার যে ভিডিওটা, ওইটা থেকে আমার রিয়েল লাইফে আমি কয়টা স্টেপ অ্যাকচুয়ালি ফলো করতে পারছি, কোনগুলো অ্যাকচুয়ালি ফলো করা পসিবল, সেটা নিয়ে কিন্তু এই ভিডিওটাতে আমরা কথাবার্তা বলবো। একটা প্রপার পাওয়ার ন্যাপ সেশন ডিপেন্ড করে 4টে স্টেজের উপরে: ডিসাইড ওয়েন, ডিসাইড হাউ লং, ডিসাইড ওয়্যার, অ্যান্ড ডিসাইড হাউ টু স্লিপ। বেসিকলি আই গেস 4 নম্বর স্টেজটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা চাইলেও প্ল্যান করার পরেও কিন্তু ঠিকঠাক মতো ঘুম আসে না। লাইক 10 মিনিট প্ল্যান করতেছি, এগেইন দ্য প্রবলেম, 10 মিনিটে ঘুম আসে না, ঘুমায় গেলে ওই ঘুমটা কিন্তু 3 ঘন্টা হয়ে যায়। আমি 4টে স্টেপের এক্সপ্লেনেশনে যাব, তবে এই 4টে স্টেপের এক্সপ্লেনেশন আপনি উইকিপিডিয়া, গুগল, বিভিন্ন আর্টিকেল, যে কোনো জায়গায় এটা খুব অ্যাভেলেবেল পাবেন। তারপরেও আমি আপনাদেরকে এখানে গোছায় জানায় দেবো। বাট যেটা সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট হবে সেটা হচ্ছে আমি ভিডিওটার শেষ অংশে ডিসক্রাইব করব এই 4টে স্টেপের মধ্যে কোনটা একদম রিয়েলিস্টিক ওয়েতে নিজের লাইফে অ্যাপ্লাই করা যায়, আমি যেটা বিগত 1 বছর ধরে করতেছি। ঠিক আছে? তো স্টেপ নাম্বার 1, দ্যাট ইজ ডিসাইড ওয়েন। তো এইটা বোঝার আগে আমাদেরকে একটা হরমোন সম্পর্কে জানতে হবে, যে জিনিসটা সিক্রেট হইলে আমাদের ঘুম আসে। এটার নাম হচ্ছে অ্যাডিনোসাইন। অর্থাৎ আপনি ধরেন যখন কাজ করা শুরু করেন, তখন ব্রেইনে একটা জিনিস জমা হয় যেটার নামই হচ্ছে অ্যাডিনোসাইন। এই অ্যাডিনোসাইন যত বাড়ে আপনার তত বেশি ঘুম আসতে শুরু করে, এবং সায়েন্টিফিক্যাল রিসার্চ সেজ আপনি যদি মোটামুটি 6 ঘন্টা প্লাস মাইনাস কাজ করেন, তাহলে একটানা যদি 6 ঘন্টা প্লাস মাইনাস কাজ করেন, আপনার ব্রেইনে ইনাফ অ্যাডিনোসাইন জমা হয়ে যায়, যেটার কারণে আপনার স্লিপি মোডটা চলে আসে, অর্থাৎ আপনার ঘুম ধরা শুরু করে। এবং এই পয়েন্টে যদি আপনি একটা পাওয়ার ন্যাপ সেশন ডিজাইন করতে পারেন, সব থেকে বেশি ইফেক্টিভ হয়। তখন দেখা যায় ওই যে ঘুম আসতেছে না, এই প্রবলেমটা হয় না। বাট হ্যাঁ, যদি ভাই ঘুমায় যায়, যেহেতু 6 ঘন্টা ধরে কাজ করছে, আই মাইট বি টায়ার্ড, ঘুমায় গেলে কোনো কারণে যদি ঘুম না ভাঙে, দ্যাটস ওয়াই
এইটা বোঝার জন্য আমাদেরকে চলে যেতে হবে আমি প্র্যাকটিক্যালি কি করছিলাম, ঠিক আছে? বাট এটা আমরা একটু শেষ করে আসি। এই যে আপনি কখন পাওয়ার ন্যাপ সেশনটা নিচ্ছেন, সেটা কিন্তু মূলত দুইটা জিনিসের উপর আপনি চিন্তা করতে পারেন। এক, যে আপনি সকালে ঘুম থেকে কয়টায় উঠছেন, এবং আপনি দুপুরে ঘুমাইতে যাওয়ার আগে টাইমটা কিরকম। জেনারেলি দেখা যায় যারা রাতে একটু আগে ঘুমায় তারা কিন্তু সকালে ঘুম থেকে ওঠে এবং মোটামুটি জোহরের নামাজের আশপাশে কিন্তু তারা ঘুমায়, নামাজের পরপরই তারা কিন্তু ঘুমায়। তো এই টাইম ফ্রেমটা, মাঝখানের ডিফারেন্সটা খুব বেশি ম্যাটার করে। সেকেন্ড একটা ব্যাপার হচ্ছে আপনি রাতে কখন ঘুমাইতে যাচ্ছেন, এটাও খুব বেশি ম্যাটার করে। একদম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের ছোট্ট একটা হিন্ট এখনই দিয়ে দিচ্ছি। আমি নিজে দেখছি, যেদিন আমার প্ল্যান থাকে রাতে একটু আগে ঘুমাইতে যাওয়ার, ওই দিন যদি আমি বিকাল 3টার পরে বা দুপুর 3টা যাই বলেন, ওই 3টার পরে যদি আমি কোনোভাবে কোনো প্রকারের পাওয়ার ন্যাপ নিয়ে থাকি, রাতের বেলা ঘুম আসে না। তো আপনি যদি রাতে আগে ঘুমানোর প্ল্যান করেন, তাহলে 3টার পরে, দুপুর বা বিকাল 3টার পরে কোনোভাবে কোনো প্রকারের পাওয়ার ন্যাপ কিংবা স্লিপ সাইকেলে ঢোকা যাবে না। পাওয়ার ন্যাপের স্টেজ 2 হচ্ছে ডিসাইড হাউ লং। আচ্ছা, কখনো কি আপনার এরকম হয়েছে যে আপনি পাওয়ার ন্যাপ দিচ্ছেন? এটা সব থেকে বেশি কমন একটা প্রবলেম, তাই জিজ্ঞাসা করতেছি, একটু কমেন্টে জানাবেন যে এই প্রবলেমটা হয় কিনা। লাইক আপনি ঘুম দিচ্ছেন, ঘুম থেকে ওঠার কারণে অ্যাবসার্ড লেভেলে মাথা ব্যথা করতেছে, মানে খুব পেইনফুল একটা হেডেক। এটার কারণ কি? আগে একটু বলে রাখি, এটার একটা টার্ম আছে, এটাকে মেডিকেল সায়েন্সে বলা হয় স্লিপ ইনার্শিয়া। এটার বাংলা ব্যাখ্যা সব কিছুতেই আসবো, বাট এই জিনিসটা কেন হয় সেটা একটু আমরা বুঝে আসি। কতটুকু সময় আমরা পাওয়ার ন্যাপের দিব, এটার উপরে অনেকগুলো জিনিস ডিপেন্ড করে। আপনার মাথা ব্যথা হবে কি হবে না, আপনার কাছে কি রিফ্রেশমেন্ট মনে হবে নাকি এটা একটা টর্চার মনে হবে, এটা কিন্তু এটার উপরে ডিপেন্ড করে। তো কতটুকু সময় আমরা অ্যাকচুয়ালি পাওয়ার ন্যাপে দিব, এই জিনিসটার নিচে আরও কয়েকটা ব্যাপার আছে। এক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে স্লিপ সাইকেল জিনিসটা কি, ঘুম আসলে জিনিসটা কি। ধরেন আপনাকে আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনি কয় ঘন্টা ঘুমান? আপনি বললেন 6 ঘন্টা। এক্স্যাক্টলি যে জিনিসটা আসলে এখানে ঘটছে, আপনি কিন্তু কখনোই একটানা 6 ঘন্টা ঘুমান না। হ্যাঁ, আপনি হয়তো জানেন না যে আপনি মাঝখানে ঘুম থেকে উঠছেন কিনা, বাট হ্যাঁ, মেজরিটি কেসে দেখা যায় একটা স্লিপ, টোটাল যে ঘুমের সময়টা, এটা অনেকগুলো ছোট ছোট স্লিপ সাইকেলে বিভক্ত থাকে এবং প্রত্যেকটা স্লিপ সাইকেল এইটার ডিউরেশন হয় 90 মিনিটের মতো। অর্থাৎ আপনি যখন বলেন আপনি মোটামুটি 6 ঘন্টা ঘুমাইছেন, তার মানে প্রায় 360 মিনিট। এই 360 মিনিটটা মোটামুটি 4টা 90 মিনিটের স্লিপ সাইকেলে বিভক্ত থাকে, ঠিক আছে? এখন হ্যাঁ, এই জিনিসটা এক্স্যাক্টলি 4টাই হবে ব্যাপারটা এরকম না, এবং স্লিপ সাইকেলও যে এক্স্যাক্টলি 90 মিনিট হবে ব্যাপারটা এরকমও না, বাট এটা একটা অ্যাভারেজ টাইম এবং এটার খুব কাছাকাছি জিনিসটা কিন্তু ভাই থাকে স্লিপ সাইকেলের ডিউরেশন। স্লিপ সাইকেল যদি 90 মিনিট হয়, এই 90 মিনিটের মধ্যেও ছোট্ট একটু ভাগ আছে। আমি আরেকটু সহজ করে বলি, আপনি ধরেন টোটাল একটা ঘুম দিয়েছেন বেশ বড় 6-7 ঘন্টা, ওই 6 ঘন্টার ঘুমটা দেখা গেছে 90 মিনিটের অনেকগুলা স্লিপ সাইকেলে বিভক্ত ছিল, এবং এই প্রথম স্লিপ সাইকেল এবং দ্বিতীয় স্লিপ সাইকেলের মধ্যে হয়তো আপনার ঘুম ভাঙছে, আপনি মাঝে মাঝে দেখবেন উঠে একটু পানি খাইছেন, আবার ঘুমায় গেছেন, আবার অনেক সময় আপনার হয়তো ব্রেন সজাগ হয়েছে, আপনার চোখ খুলছে, বাট আপনি হয়তো ভুলে গেছেন। মেইন কথা, বেশ কয়েকটা স্লিপ সাইকেল মিলে একটা বড় স্লিপ টাইম বা স্লিপ বলতে পারেন স্কেডিউল বা ডিউরেশন ডিজাইন হয়। এখন এই যে স্লিপ সাইকেলগুলো, যেটাকে আমরা 90 মিনিট করে বলতেছি, এই স্লিপ সাইকেলের ভিতরে আরো বেশ কয়েকটা ভাগ আছে। মোস্ট ইম্পর্টেন্টলি সেট 4টা ভাগ আছে। 4টা ভাগ কি আরেকটু সহজ করে বললে আসলে 2টা ভাগ আছে, ঠিক আছে? 2টা ভাগই আমাদের পুরো ব্যাপারটার ব্যাখ্যা করে দিবে। সহজ করে আবারও বলি, টোটাল স্লিপ, ওইটাকে অনেকগুলো স্লিপ সাইকেলে আপনি বিভক্ত করতে পারেন যেগুলো 90 মিনিট করে, এবং এই 90 মিনিটের একটা স্লিপ সাইকেল সাধারণত 2টা ভাগে বিভক্ত। আমি আবার কেন 4টা বললাম ব্যাখ্যা করতেছি। আমাদের ঘুম আসলে 2 প্রকারের হয়। একটা হচ্ছে র্যাপিড আই মুভমেন্ট স্লিপ, অর্থাৎ রেম স্লিপ, র্যাপিড আই মুভমেন্ট। আরেকটা হচ্ছে নন রেম স্লিপ। নন রেম মানে কি? নন র্যাপিড আই মুভমেন্ট। যদি আমরা এটাকে সরাসরি বাংলা করি, র্যাপিড আই মুভমেন্ট মানে যেই ঘুমটার ভিতরে আমার চোখের মণিগুলা, মানে চোখটা খুব দ্রুত মুভ করতে থাকে। আপনার কাছে মনে হতে পারে যে এই টাইমটা মনে হয় আমার ঘুম একটু খারাপ হচ্ছে, অ্যাকচুয়ালি না। সব থেকে বেশি ডিপ এবং ইফেক্টিভ স্লিপ পাওয়া যায় রেম স্লিপে, অর্থাৎ যেখানে আমাদের র্যাপিড আই মুভমেন্ট হয়। এবং এই র্যাপিড আই মুভমেন্টের একটা রিজন আছে, কারণ এই টাইমে এই চোখ এবং ব্রেন বাদে, শ্বাস প্রশ্বাস এই ধরনের কাজকর্মগুলো বাদে, আমাদের পুরো শরীরটা একটা কাইন্ড অফ প্যারালাইজড ওয়েতে চলে যায়, অর্থাৎ শরীরে কোনো জায়গায় কোনো সেন্স থাকে না এবং পুরো ফোর্সটাই চলে যায় আমাদের শ্বাস প্রশ্বাস, আমাদের শোষণ ক্রিয়া এবং আমাদের এই চোখের মুভমেন্টের উপরে। আর যেটাকে আমরা নন রেম স্লিপ বলি, নন রেম স্লিপে দেখা যায় সাধারণত আমাদের চোখটা খুব একটা মুভমেন্ট করে না, বাট আমাদের শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলা
বেশ ভালো মতোই ইফেক্টিভ থাকে। তাহলে এবার আমরা একটু ডিউরেশনে চলে যাই। ঘটনাটা কি ঘটলো, আমি কেন বললাম যে একটা স্লিপ সাইকেল দুইটা ভাগে বিভক্ত। বেসিকলি দেখা যায় একটা স্লিপ সাইকেলকে আমরা যদি দুইটা ভাগে ভাগ করি, প্রথমে চলে আসে 40 মিনিট। এই প্রথম 40 মিনিট থাকে হচ্ছে নন রেম স্লিপ। এই প্রথম 40 মিনিটের পরে বাকি থাকে কতটুকু, 90 মিনিট থেকে আরো 50 মিনিট বাকি থাকে। এই পরের 50 মিনিটটা থাকে রেম স্লিপ। অর্থাৎ এই যে পরের 50 মিনিট, এই পরের 50 মিনিটটা হয় আপনার সব থেকে বেশি ডিপ স্লিপ। এবং কোনো কারণে আপনার ঘুমটা যদি এই 50 মিনিটে ঢোকার পরে, মানে সেকেন্ড 50 মিনিট, অর্থাৎ ফার্স্ট 40 মিনিট শেষ, ধরেন আপনি মোটামুটি 45 মিনিটে যে আপনার ঘুম ভাঙছে, যেটা কিন্তু সেকেন্ড 50 মিনিটসের মধ্যে পড়তেছে, এই টাইমে যে যদি আপনার ঘুম ভাঙে তখন একটা প্রবলেম হয়, যেটাকে বলা হয় স্লিপ ইনারশিয়া। ইনারশিয়া অর্থ হচ্ছে জড়তা। জড়তা জিনিসটা কি, মনে করেন আপনি হাঁটতেছেন, হাঁটতে ইচ্ছা করতেছে, আপনি দাঁড়ায় আছেন, দাঁড়ায় থাকতে ইচ্ছা করতেছে, এটাকে বলা হয় জড়তা। অর্থাৎ ধরেন প্রথম 40 মিনিট আপনি ঘুমায় ফেলছেন, আরো 5 মিনিট এক্সট্রা ঘুমাইছেন, এটা কিন্তু আপনার রেম স্লিপে ঢুকে গেছে। এই যে 5 মিনিট পরে আপনার ঘুমটা কোনো কারণে ভেঙে গেল, তখন কিন্তু আপনি একদম ডিপ স্লিপে ছিলেন। এই ঘুমটা যখন ভাঙে তখনই দেখা যায় স্লিপ ইনারশিয়া হয়, অর্থাৎ আপনার শরীর আরো অনেক ঘুমাইতে চাচ্ছে বাট আপনার ঘুম ভেঙে গেছে, তখনই অ্যাকচুয়ালি মাথা ব্যথার প্রবলেমটা শুরু হয়। ঠিক আছে, এই হচ্ছে স্লিপ সাইকেলের প্রপার দুইটা ভাগ। তো আমাদের যে 40 মিনিটের নন রেম স্লিপটা বললাম, 90 মিনিটের প্রথম 40 মিনিট, এই নন রেম স্লিপের তিনটা ভাগ হয়। তিনটা ভাগই নন রেম হয়। প্রথমটা হচ্ছে নন রেম 1, দ্বিতীয়টাকে আপনি নন রেম 2 বলতে পারেন, তৃতীয়টাকে নন রেম 3 বলতে পারেন। আমরা কিন্তু এখনো প্রথম 40 মিনিটেই আছি। তো প্রথম যে নন রেম স্লিপ 1 হয়, সেটার ডিউরেশন থেকে 1 থেকে 10 মিনিট। তারপরে এই 10 মিনিটের পর থেকে মোটামুটি 25 মিনিট পর্যন্ত আমরা দেখি নন রেম স্লিপ 2, এবং এই 25 মিনিটের পর থেকে মোটামুটি 40 মিনিট পর্যন্ত আমরা দেখি নন রেম স্লিপ 3। এই 40 মিনিটের পরে যে ঘুমটা আমরা আরো এক্সট্রা 50 মিনিট দেখি, সেটাকে বলা হয় রেম স্লিপ, যেটা সব থেকে বেশি ডিপ স্লিপ। ঠিক আছে, এতটুকু এক্সপ্লেনেশন একদম খুবই সুন্দর মতো নর্মাল। ঠিক আছে, এখন যদি একবার আমি চিন্তা করি আমি কি বললাম, টোটাল স্লিপটা বেশ কয়েকটা 90 মিনিটের স্লিপ সাইকেলে বিভক্ত থাকে। যে 90 মিনিট জেনারেলি দুইটা ভাগে ভাগ থাকে। প্রথমটা হচ্ছে 40 মিনিটের নন রেম স্লিপ, এই 40 মিনিট আবার তিনটা ভাগ, প্রথম 10 মিনিট, তারপরে 25 মিনিট পর্যন্ত, তারপরে 40 মিনিট পর্যন্ত, এই তিনটা ভাগে নন রেম স্লিপ। আর রেম স্লিপ হচ্ছে টোটাল 50 মিনিট। এই আর কি আমাদের স্লিপ সাইকেল। এখন প্রশ্ন আসে যে ভাই, পাওয়ার ন্যাপটা আমি কতটুকু সময় নিলে আমার মাথা ব্যথা বা ওই যে স্লিপ ইনারশিয়াটা ঘটবে না? দেখেন, আপনার হাতে যখন যেদিন আপনার ইনাফ টাইম আছে, সেদিন কিন্তু আপনি চাইলেই মোটামুটি 90 মিনিট ঘুমায় ফেলতে পারেন। যদি আপনি 90 মিনিট কিংবা মোটামুটি 1.5 ঘন্টা ঘুমায় উঠেন, তাহলে কিন্তু আপনার একটা প্রপার স্লিপ সাইকেল কমপ্লিট হয়েছে। মোটামুটি জেনারেল কেসে দেখা যায় 90% কেসেই আপনার এই অবস্থা থেকে ঘুম থেকে যদি উঠেন, আপনার কখনোই মাথা ব্যথা কিংবা স্লিপ ইনারশিয়া প্রবলেমটা হবে না, কারণ আপনি একটা প্রপার স্লিপ সাইকেল কমপ্লিট করছেন। কিন্তু কোনো কারণে আপনি যদি 40 মিনিট কিংবা 45 মিনিট কিংবা 50 মিনিট কিংবা 1 ঘন্টা ঘুমায় উঠেন, দেখবেন জেনারেল কেসে মাথা ব্যথা হয়। এই যে আমি বলছিলাম অনেকেরই প্রবলেমটা হয়, ভুলটা কিন্তু এখানে। জেনারেলি দেখা যায় আমরা 1 ঘন্টা ঘুমাই, বাট ঘুমটা আসলে 1 ঘন্টা হওয়া উচিত না। ঘুমের ডিজাইনিংটা আসলে যদি আপনার হাতে সময় থাকে তাহলে অ্যাটলিস্ট 1.5 ঘন্টা হওয়া উচিত। যদি 1.5 ঘন্টা ঘুমান, 2 ঘন্টা ঘুমাইলে কিন্তু আবার আরেকটা স্লিপ সাইকেল শুরু হয়ে যাচ্ছে, তখন কিন্তু আবার মাথা ব্যথা হবে। মোটামুটি যদি আপনি 1.5 ঘন্টা ঘুমান একটা পাওয়ার ন্যাপের জন্য, এটা কিন্তু খুব একটা আইডিয়াল স্লিপ টাইম। এখন কথা আসতে পারে যে ভাই, আমার তো পাওয়ার ন্যাপ 1.5 ঘন্টা নেওয়ার মতো সময় নেই, আমার এত টাইম নেই, এই ক্ষেত্রে কি করণীয়? এক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে, প্রথম যে আমরা স্লিপ সাইকেলটাকে ভাগ করলাম, যেটার ভিতরে 3টা নন রেম স্লিপ আছে পরপর এবং তারপর একটা রেম স্লিপ আছে, আমরা চেষ্টা করব প্রথম 2টা নন রেম স্লিপের পরপরই ঘুম থেকে উঠে যাওয়া। আমরা যদি ভাগটা একটু মনে করে দেখি, প্রথম যে 40 মিনিট ছিল সেটাই নন রেম ছিল, প্রথম 10 মিনিট নন রেম 1, তারপরে 25 মিনিট পর্যন্ত নন রেম 2, তারপরে 40 মিনিট পর্যন্ত নন রেম 3। আমাদেরকে যেটা করতে হবে, যদি আমরা মাথা ব্যথা ছাড়া একটা প্রপার এনার্জি বুস্টার নিয়ে ঘুম থেকে উঠতে চাই, তাহলে আমাদের এক্স্যাক্টলি স্লিপ সাইকেলের যে নন রেম 2 আছে, মানে প্রথম 25 মিনিট, এই 25 মিনিটের মধ্যেই আমাদেরকে ঘুম থেকে উঠতে হবে। এই 25 মিনিটের যদি ক্রস হয়ে যায় এবং আমরা কোনো কারণে যদি 90 মিনিটের আগে ঘুম থেকে উঠে যাই, তাহলে কিন্তু ভাই মাথা ব্যথা শুরু হবে। অর্থাৎ তাহলে পাওয়ার ন্যাপের ডিউরেশন কতটুকু হওয়া উচিত? আইডিয়াল, যেদিন আপনার হাতে অজস্র সময় আছে তাহলে সেদিন আপনি ঘুমাবেন কতক্ষণ? 90 মিনিট, এটা আপনার পাওয়ার ন্যাপ। আর যেদিন আপনার হাতে সময় খুবই শর্ট, সেদিন পাওয়ার ন্যাপের একটা আইডিয়াল সাইকেল হতে পারে 20 থেকে 25 মিনিট, অর্থাৎ নন রেম 2 এর মধ্যেই আপনার ঘুমটা যেন ভেঙে যায়।
নন রেম 3-তে গেলেই কিন্তু আস্তে আস্তে আপনার স্লিপটা ডিপার হইতে থাকে এবং আপনি যদি তখন ঘুম থেকে ওঠেন আপনার কিন্তু স্লিপ ইনার্শিয়া কিংবা মাথা ব্যথা দেখা যাবে। তার মানে আমরা এখন জানতে পারলাম যে পাওয়ার ন্যাপের একটা আইডিয়াল সেশন ডিউরেশন কিরকম হওয়া উচিত এবং এটার সাথে আমাদের স্লিপ সাইকেলটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। এবার আমরা যেটা নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে স্টেজ 3, অর্থাৎ ডিসাইড ওয়্যার, অর্থাৎ আপনার ঘুমের পরিবেশটা কেমন হবে। আমার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা বলি, আমি কিন্তু আমার রুমে কখনোই ঘুমানোর সময় লাইট সহ্য করতে পারি না, যার কারণে দেখা যায় আমি একটু ডিপ বা গাঢ় একটু পর্দা ইউজ করি এবং জিনিসটা এতটাই এরকম আপনারা অনেকে রিলেট করতে পারবেন। অনেক প্রকারের মাল্টিপ্লাগ থাকে যেগুলোতে কিন্তু লাইট জ্বলে, তা আমি চেষ্টা করি সেই লাইটগুলো কিছু একটা দিয়ে ঢেকে দেওয়া, সেটা হতে পারে স্কচ টেপ বা এনিথিং এলস। সো আপনি যেখানে ঘুমাচ্ছেন চেষ্টা করবেন ওই জায়গাটা যেন যথেষ্ট প্রকারের অন্ধকার হয়, মানে যতটা ডার্ক হবে আপনার ঘুমের এনভায়রনমেন্ট ততটা বেটার হবে। এবং ঘুমানোর সময় চেষ্টা করবেন যতটা ফ্ল্যাট হয়ে ঘুমানো যায়, যতটা টান টান হয়ে ঘুমানো যায় আপনার ঘুমের কোয়ালিটি কিন্তু ততটা ভালো হবে। এবং ঘুমানোর সময় অবশ্যই নিজে চিন্তা করে ভেবে চোখটা বন্ধ করে ঘুমাবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা চোখ ফাঁকা রেখে ঘুমায় যাই, যদি চোখ ফাঁকা থাকে তাহলে শরীরে কিন্তু আপনার সূর্যের আলো কিংবা আশপাশের আলোটা প্রবেশ করে, যখনই আলোটা প্রবেশ করে আপনার ব্রেন একটা সিগন্যাল পায় যে আপনি ঘুমাচ্ছেন না, বাট আপনি অ্যাকচুয়ালি ঘুমাচ্ছেন। তো কাইন্ড অফ একটা স্লিপ ইনার্শিয়ার মতো প্রসেস কিন্তু তৈরি হয়ে যায়, যার কারণে এইসব ঘুম কিন্তু কখনোই ইফেক্টিভ হয় না। অর্থাৎ ডিসাইড ওয়্যার যে প্রশ্নটা আসে সেটার উত্তর হচ্ছে এটাই যে আপনাকে খুব শান্ত সুন্দর একটা ভালো রুমে ঘুমাইতে হবে যেখানে খুব একটা বেশি নয়েজ নাই এবং বেশ অন্ধকার, ঠিক আছে। এবং যাদের অ্যাফোর্ডেবিলিটি আছে, যারা বাসায় এসি কিংবা এয়ার কুলেশন ইউজ করেন, চেষ্টা করবেন টেম্পারেচারটা 25 ডিগ্রির আশপাশে রাখতে, এটা হচ্ছে একদম আইডিয়াল টেম্পারেচার, ঠিক আছে। এই আর কি। এবার চলে যাই আমরা হচ্ছে 4 নাম্বার স্টেপে, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যে ভাই আমি ঘুম আনবো কিভাবে। আমি বুঝলাম সব কিছু, কিন্তু আমি যখন ঘুমাতে যাচ্ছি আমার তো ঘুম আসতেছে না। সো হোয়াট টু ডু অ্যাট দ্যাট প্লেস। স্টেপ নাম্বার 4 হচ্ছে রিল্যাক্স অ্যান্ড রিলিজ, অর্থাৎ আমরা কিভাবে ঘুমাবো। এটার জন্য সুন্দর একটা মেথড আছে যেটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। এটা আমি বারবার অ্যাপ্লাই করছি আর আলহামদুলিল্লাহ এখান থেকে বেশ সুন্দর একটা সুফল পাইছি। সেটাকে বলা হয় স্টপ মেথড। স্টপ, STOP, এটার একটা ছোট্ট ইলাবোরেশন আছে। স্টপ, টেক এ ডিপ ব্রেথ, অবজার্ভ, প্রসেস মাইন্ডফুলি। প্রত্যেকটার প্রথম অক্ষরগুলো মিলাই হচ্ছে আমাদের স্টপ মেথডটা। এটা মানে কি, লাইক আপনার যখন ঘুমানো দরকার তখন আপনাকে প্রথমে থামতে হবে, জীবনের সব কাজকর্ম চিন্তা ভাবনা যতটা সম্ভব ঘুমানোর চেষ্টা করতে হবে। দেন আপনি কতক্ষণ অবজার্ভ করবেন, তার আগে টেক এ ডিপ ব্রেথ, কিছু দীর্ঘ শ্বাস নেবেন সো দ্যাট ইউ ক্যান অবজার্ভ। অর্থাৎ আপনি যখন ঘুমাচ্ছেন ইটস ভেরি ইম্পর্টেন্ট যেন আপনার শরীরে প্রপার অক্সিজেন যায়। প্রপার অক্সিজেন না থাকলে কিন্তু কখনোই ভাই ঘুম আসে না। সো লম্বা লম্বা শ্বাস নিতে হবে অ্যান্ড দেন আপনি আপনার আশপাশটা অবজার্ভ করবেন। এমনভাবে অবজার্ভ করবেন, একটা কথা প্রচলিত আছে, যদি আপনি ঘুমাইতে চান তাহলে ঘুমানোর প্রিটেন্ড করতে হয়। অর্থাৎ এই অবজার্ভিং যে সিচুয়েশনটা, এটার মধ্যে আপনি চিন্তা করবেন, চেষ্টা করবেন যে আশপাশের জিনিসপত্রগুলো দেখার, অ্যান্ড আপনি চেষ্টা করবেন একটা ঘুমের একটা ভান ধরতে সো দ্যাট আপনার ঘুম আসে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, প্রসিড মাইন্ডফুলি, অর্থাৎ আপনি আপনার মনটাকে স্থির করে আস্তে আস্তে ঘুমের থেকে নিজেকে টানতে থাকবেন। দিস ইজ দ্য প্রসেস হাউ ইউ টু স্লিপ। তো এতক্ষণ পর্যন্ত আমরা যত কথা বলছি সব কিছু হচ্ছে কাইন্ড অফ একটা ডকুমেন্টেশনের মতো, যে পাওয়ার ন্যাপ কীভাবে হয়, ডিজাইন কেমনে করতে হয়, কীভাবে করলে এখান থেকে ম্যাক্সিমাম আউটপুট পাওয়া যায়। এখন আসি যে আমি আমার রিয়েল লাইফে যখন এই একই জিনিস অ্যাপ্লাই করতে গেছি আমি কোন কোন স্টেপগুলো ফলো করতে পারছি, কোনটা থেকে কীরকম সুফল পাইছি। পয়েন্ট নাম্বার 1 যেটা আসে, ডিসাইড ওয়েন, অর্থাৎ আপনার কখন ঘুমাইতে যাওয়া উচিত, পাওয়ার ন্যাপটা কখন নেওয়া উচিত। তো জেনারেলি আমার যেটা দেখা যায়, আমি নট আ নাইট আউল, তো আমি সাধারণত সকাল সকাল ওঠাটাই পছন্দ করি। আমি সাধারণত ঘুমাই যাই রাত 11টার আশপাশে, আর ঘুম থেকে উঠি মোটামুটি ভোর 4টার আশপাশে। তো আমি মোটামুটি বলতে পারেন যে এখানে 5 ঘন্টার মতো একটা স্লিপ নেই। তো এই কেসে দেখা যায় আমি সাধারণত আমার পাওয়ার ন্যাপটা নিছি জোহরের নামাজের এক্স্যাক্টলি পরপর 1.5 ঘন্টার মতো করে। যেহেতু আমার লাইফে অনেকগুলো কাজই থাকে, তো আমার পক্ষে চাইলেই বারবার পাওয়ার ন্যাপ নেওয়া পসিবল না। এবং আমি যেটা বারবার বলতেছিলাম যে আপনার পাওয়ার ন্যাপ যদি 25 মিনিটের বেশি এবং 90 মিনিটের কম হয় তাহলে কিন্তু আপনার মাথা ব্যথা হওয়ার চান্স থাকে। তো জিনিসটি কিন্তু আসলে খুব টাফ, দ্যাটস ওয়াই আমি পাওয়ার ন্যাপ একটা নেওয়ার চেষ্টা করি যেটা মোটামুটি 1.5 ঘন্টার থাকে, ঠিক আছে। এবং এটা এক্স্যাক্টলি জোহরের নামাজের পরপর, ধরেন 2টা থেকে 3:30 পর্যন্ত এরকম একটা স্লিপ সাইকেল আমি নেওয়ার ট্রাই করি। এটা হচ্ছে ডিসাইড ওয়েন। ডিসাইড হাউ লং যখন বলতে যাবো তার আগে আমাকে এই জিনিসটা একটু বুঝতে হবে যে আমি যেহেতু একটা মানুষ, অর্থাৎ আমি প্রতিদিন চাইলেই
রাত 11টায় ঘুমাইতে পারি না, প্রতিদিন চাইলে আমি ভোর 4টায় উঠতে পারি না। এমন অনেক রাতই গেছে যেদিন আমার খুব বেশি প্রজেক্টের কাজ পড়ে গেছে এবং আমার ঘুমটা ঘুমাইতে ঘুমাইতে দেখা গেছে একদম ফজরের নামাজ পড়ে আমি ঘুম দিছি। এরকম দিন যেগুলো পড়ে ওই দিন আমি যে কাজটা করি খুব শর্ট পাওয়ার ন্যাপ নেওয়ার, এবং এই শর্ট পাওয়ার ন্যাপটা আমি সাধারণভাবেই দেখা যায় যে দুপুর 3টার পরে নেই। কারণ যেদিন আমি মনে করেন ঘুম থেকেই উঠছি সকাল 11টা বা 10টায়, ওই দিন কিন্তু আমার রাতে ঘুম হবে আবারও, এটা চান্স খুব লো থাকে। দ্যাটস ওয়াই ওই দিন আমি দুপুর 3টার পরে মোটামুটি 20 থেকে 25 মিনিটের একটা পাওয়ার ন্যাপ নিয়ে নিই, অর্থাৎ শর্ট পাওয়ার ন্যাপ। ঠিক আছে? তো আই গেস এই প্রশ্নটার সাথে আমার হাউ লং এই প্রশ্নটার উত্তর চলে আসতেছে। মানে আমি কোন দিন 25 মিনিট নিব আর কোন দিন 90 মিনিট নিব, এটা কমপ্লিটলি ডিপেন্ড করে আমি ঘুম থেকে ওই দিন কখন কোন টাইমে উঠছি। ঠিক আছে? এবার আসি ডিসাইড ওয়্যার। হ্যাঁ, এটার প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশন এটাই আসবে যে হ্যাঁ অবশ্যই আমার বাসায় সবসময় এয়ার কুলেশন আমি অন করে ঘুমাইতে পারবো, ব্যাপারটা এরকম হবে না। তো এইসব কিছু দেখা যায় যেদিন প্রচণ্ড গরম পড়তেছে আপনি কিন্তু চাইলে আপনার ফ্লোরে ঘুমাইতে পারেন। ফ্লোর কিন্তু সাধারণত একটু ঠান্ডা থাকে, এবং যখন আপনি ঘুমাচ্ছেন তখন আমি চেষ্টা করছি যে যতটা অন্ধকার রাখা যায়, কিন্তু ধরেন আপনার প্রচণ্ড গরম, অন্ধকার রাখার সুযোগ নেই, তখন যেটা আমি করি একদম মুখ বরাবর যেন কোনো উইন্ডো খোলা না রাখি, যেন লাইট মুখে না পড়ে, বাট আশপাশে যত প্রকারের জানলা আছে দরজা আছে সবগুলো কিন্তু খুলে দিই, জাস্ট মুখ বরাবরটা আমি অফ রাখার চেষ্টা করি। এবং যারা ফ্লোরে ঘুমান, আমি এটা ঘুমাই, মাঝে মাঝে ঘুমাই যখন এয়ার কুলেশন অন থাকে না, তখন কিন্তু সব থেকে বেশি নিজেকে স্ট্রেচ করার সুযোগ থাকে, এবং ফ্লোর কিন্তু শক্ত জায়গায় ঘুমাইলে কিন্তু ঘুমের কোয়ালিটি অনেক বেশি ডেভেলপ হয়। সো হাইলি রিকমেন্ডেড। যদি ভয় থাকে পোকামাকড় কানে ঢোকার, ওটা ডিফারেন্ট কনসেপ্ট, বাট ওটা যদি কোনোভাবে আপনি অ্যাভয়েড করতে পারেন, আই উড সে ফ্লোরে ঘুমাইতে পারেন। যারা বিশেষ করে দুপুর টাইমে ঘুমান, ফ্লোর ঠান্ডা থাকে এবং আপনার একটা পিস অফ মাইন্ডও থাকবে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট ভাই, চট করে আপনি ঘুম আনেন কীভাবে? অ্যাকচুয়ালি চট করে সবসময় ঘুম আনা পসিবল হয় না, দ্যাট টেক্স টাইম। এবং এই টাইমে আপনি চেষ্টা করবেন, আমি যেটা চেষ্টা করছি প্র্যাকটিক্যাল লাইফে, যে যতটা সম্ভব নিজেকে দুনিয়াবি কাজ থেকে দূরে রাখা। দুনিয়াবি কাজ মনে করেন আপনার হয়তো একটা ব্যবসা আছে, ব্যবসায় কি হচ্ছে এটা চিন্তা করেন না। আপনি হয়তো ফেসবুকে একটা সুন্দর ছবি পোস্ট করছেন, কয়টা লাইক উঠছে এটা চিন্তা করেন না। আপনি হয়তো একখানে চাকরি করেন, বস কি বলছে এটা নিয়ে চিন্তা করেন না। এই রিয়েল লাইফের বাদে এসে আপনি দুনিয়াবি জীবনের বাইরে কিছু চিন্তা করতে পারেন। সেটা হইতে পারে আপনার কোনো সাইকোলজিক্যাল জিনিসপত্র। আমার যেটা সব থেকে পছন্দ সেটা হইতে পারে আপনার খুব পছন্দের সুন্দর ছোট্ট একটা সূরা বা বড় একটা সূরা যেটা আপনি পড়তেছেন, এবং এটা পড়তে থাকলে দেখা যায় অটোমেটিক্যালি যে স্টপ প্রসেসটা, যে স্টপ, টেক আ ব্রিথ, অবজার্ভ, প্রসেস মাইন্ডফুলি, এই জিনিসটা কিন্তু অটোমেটিক্যালি এটার ভিতরে পড়া যায়। জেনারেল কেসে দেখা যায় আপনি যদি আল্লাহর কাছে বারবার চান যে আমার যেন ঘুমটা চলে আসে, এবং আপনি যদি কিছু সূরা রিসাইট করতে পারেন, তাহলে দেখা যায় খুব ফাস্ট কিন্তু ঘুমটা আনা যায়। সো দিস ইজ দ্য রিয়েলিস্টিক প্রসিজার, কীভাবে আমি বিগত এক বছর ধরে আমার এই পাওয়ার ন্যাপ সেশনগুলো ডিজাইন করতেছি এবং আমি চালাচ্ছি। থ্যাঙ্কস টু দ্য অলমাইটি, আলহামদুলিল্লাহ, অ্যান্ড অবভিয়াসলি থ্যাঙ্কস টু ফাহিম আব্দুল্লাহ ভাই। ভাইয়ের কন্টেন্ট আমাকে অনেক বেশি হেল্প করছে, এবং লাস্ট 1 ইয়ার ধরে এই জিনিসটা মেনটেন করার কারণে দেখা গেছে আমার ওয়ার্ক লাইফ ব্যালেন্স অনেকটাই বেশি ভালো, আলহামদুলিল্লাহ। এবং আমার ঘুমটা কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি বলতে পারেন 90% প্রবলেমগুলো ফিক্স হয়ে গেছে। যে জিনিসগুলো আমি আমার স্লিপ সাইকেল নিয়ে দেখতেছিলাম, আমার বায়োলজিক্যাল ক্লক নিয়ে দেখতেছিলাম। দ্যাটস অল অ্যাবাউট দ্য হোল ভিডিও। যে এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছেন, অবভিয়াসলি চেষ্টা করবেন নিজের লাইফে এগুলো অ্যাপ্লাই করার, বিকজ আমি নিজে আপনার সামনে উদাহরণ বসে আছি যে এটা অ্যাপ্লাই করছে। অ্যান্ড আমার চ্যানেলের নেক্সট যত প্রকারের ভিডিও আসবে সেটার জন্য অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন, অ্যান্ড ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিবেন অ্যান্ড কমেন্ট করবেন আমার এই ভিডিওটা আপনার লাইফে কতটুকু কার্যকর ছিল। যদি একটু বেশি ইফেক্টিভ হয়ে থাকে, ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি সেটার প্রতিদান মহান আল্লাহ আমাকে দিবেন। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।